রাশিয়া। নিষিদ্ধ নিবিড় ক্লান্ত রজনী, তুষার আচ্ছাদিত ঘুমন্ত প্রকৃতি জুড়ে নিশাচরের কলতান। রাত্রির আধার মেখে নৈশব্দে ঝিমিয়ে আছে প্রকৃতি। কান্ট্রিসাইডের ছোট্ট ভিলাটিও তার সামিল। কাঠের তৈরি জেলেটাকৃতির ছোট্ট দুটি ঘর, চারিদিকে বরফের আবরণ। সম্মুখ দুয়ারে ফায়ার প্লেসটা নেভানো, ভেতরে টিমটিমিয়ে দ্যুতি ছড়াচ্ছে হ্যাজাকের মৃদু রোশনাই। এরূপ ঠান্ডা শীতল আবহ মনে প্রশান্তি জাগায়। স্বস্তির শিহরণে অদৃশ্য এক তৃপ্তির ঢেকুর তুলে ঝিমিয়ে পড়ে অন্তরাত্মা। চোখের পাতায় রাজ্যের ঘুম নামিয়ে পাহারায় অধিষ্ঠিত হয় অর্ধচন্দ্র, তবুও নির্ঘুম তুষার। ব্যগ্রতার যান্ত্রিক অক্ষি যুগল। মাঝরাত্রিরে আগত অপ্রত্যাশিত এক ফোন কলের প্রেক্ষিতে মাস্টার মাইন্ড খ্যাত নিখুঁত মস্তিষ্কটা খেই হারিয়েছে এক নিমেষে। বুকের রক্ত তোলপাড় করা ক্রুদ্ধতায় আচানক গর্জে উঠেছে সে। অপ্রত্যাশিত বললে খানিক ভুল হবে বইকি। এই ফোন কলের প্রত্যাশাতেই তো এই কদিন রুক্ষ সিংহের ন্যায় ঝিমিয়ে সে। দুধর্ষ মস্তিষ্ক জুড়ে সাজিয়েছে একের পর এক মারণ কৌশল। গুরুত্বপূর্ণ সেই ফোনালাপ শেষ হতেই অস্থির হয়ে উঠল যন্ত্রমানব। হিংস্রতার অনলে উবে গেল তার সাবলীর নিস্পৃহ সত্তা। অন্তরের তাড়নায় হনহনিয়ে ছুটল ফ্লোরার ঘরের পানে। বাইরে দাঁড়িয়ে কড়া নাড়ার প্রয়োজন বোধ করল না তুষার। দরজা ঠেলে আচানক প্রবেশ করল ভেতরে। সমস্ত আলো নেভানো কক্ষের। মাথার শিউরে যে বেতের তৈরি ছোট্ট কফি টেবিলটা রয়েছে, সেথায় টিমটিমিয়ে হ্যাজাক জ্বলছে কেবল। অস্থির চিত্তে সমগ্র ঘরে চোখ বোলালো তুষার। হ্যাজাকের হলদেটে আলোয় আবিষ্কার করতে চাইল রুশকন্যার তনু অস্তিত্বখানি। খানিক বাদেই দৃষ্টি স্থির হলো বিছানায়। পেছন ফিরে গুটিসুটি মেরে ঘুমের রাজ্যে তলিয়ে আছে মেয়েটা। পরনে তার হাঁটুসম মখমলের নান্দনিক ফ্রক। অখিপুটে পলক ছাড়ল তুষার। তপ্ত শেষ ছেড়ে ডাকল ঘুমন্ত রুশকন্যাকে। ফ্লোরা। নিরুদ্বেগ ফ্লোরা, কোনরূপ হিলদুল নেই তার মাঝে। এবার ভারী কি আওয়াজ ছড়ল তুষার। অনুভূতিহীন গলায় বলে উঠল, আই থিঙ্ক তোমার গান ট্রেনিংয়ের সময় হয়ে গিয়েছে এবার। টমেটো বাস্টারটা গা ঢাকা দিয়ে রাশিয়া ফিরেছে। শিকার পায়ে হেঁটে জমের দুয়ারে এসেছে। এবার তোমার প্রতিশোধের পালা ফ্লোরা। আমি জানি তুমি পারবে। এবারও নৈশব্দ। প্রত্যুত্তরের প্রয়াসে কয়েক সেকেন্ড অপেক্ষা করে কপাল গোছালো তুষার। দুকদম এগিয়ে এসে গলা চিরে ডাকল ফের, ফ্লোরা। তন্দ্রাচ্ছন্ন মেয়েটা একটু নড়ে চড়ে উঠল এবার। তার দরুন হাঁটুসম ফ্রগের আবরণ সরে হুট করেই দৃশ্যমান হয়ে উঠল মোম নরম ফর্সা তুলতুলে উড়োখানি। সেদিকে দৃষ্টি পড়তেই অজান্তে শুষ্ক ঢোক গেল তুষার। জিভের ডগায় অধর ভিজিয়ে ছুঁড়ে কর্কশ বাক্য, এই মেয়ে এত বেখেয়ালি কেন? তখন থেকে ডাকছি, তাও এত কিসের ঘুম? আশ্চর্য। কথা বলতে বলতে ফ্লোরার জামাটা টেনে দিতে হাত বাড়ালো সে। খড়খড়ে পুরুষালী হাতটা ত্বকের সংস্পর্শে যেতে আচানক ঝটকা খেল এক প্রকার। অভিব্যক্তিতে ধরা দিল কৌতূহল। নিজেকে আশ্বস্ত করার জন্য আরও একবার হাত নিয়ে রাখল মেয়েটার উন্মুক্ত পায়ে। হ্যাঁ, ঠিকই ধরেছে। মাত্রাতিরিক্ত তাপমাত্রা শরীরে। জ্বরের তোড়ে ঝলসে যেতে চাইছে যেন শীর্ণকায় দেহখানা। এতক্ষণে মুখাবয়ব শক্ত হয়ে এলো তুষারের। দাঁতে দাঁত পিষে কঠোর আওয়াজ ছুড়ল সে, তোমার জ্বর এসেছে, আমাকে কেন বলনি? নীরব বিপরীত পক্ষ। জবাবের অপেক্ষায় হাত গুটিয়ে বসে থাকল না তুষার। টেনে টুনে উঠিয়ে বসালো মেয়েটাকে। জ্বরে ঢুলুঢুলু তার দুনয়ন, প্রকম্পিত সর্বাঙ্গ। চেহারার গোলাপি আভায় টান পড়েছে বেশ, হয়ে উঠেছে ফ্যাকাশে বর্ণ। মাত্রাতিরিক্ত জ্বরে কাতরাচ্ছে মেয়েটা। ঠিকমতো বসে থাকার জো নেই। অগত্যা তাল সামলাতে না পেরে মাথাটা গিয়ে ঠেকল তুষারের সৌষ্ঠব কাঁধের অগ্রভাগে। ভাবাবেগে কোনরূপ হেলদুল দেখা গেল না যান্ত্রিক মানবের। মানুষটা না তো বিরক্ত, আর না তো পুলকিত। আর অন্তর্ভেদী দৃশ্য উপরওয়ালা ব্যতীত কেবল সেই পড়তে পারে এখন। ফ্লোরার মাথাটা টলছে। জ্বরের তাড়নায় একাকী বিড়বিড়াচ্ছে সে। আর একটু কাছাকাছি এগিয়ে গিয়ে ওর ভারসাম্যহীন মাথাটাকে ভালোমতো কাঁধের উপর ঠাঁই দিল তুষার। ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক চিরে। নৈশব্দ কাটিয়ে ধ্বনিত হলো বঙ্কুর পুরুষালী কণ্ঠস্বর, তুমি ঠিক নেই ফ্লোরা, তোমার ভেতরটা ঠিক নেই। আমি হয়তো এতদিন বুঝতে পারিনি, তাই বলে নিজেকে এভাবে শাস্তি দেবে? শাস্তি শব্দটা শুনতেই জ্বরের ঘুরে প্রত্যুত্তর করে ফ্লোরা, আমি শাস্তি দিতে চাই তো ওই নরপশুটাকে, খুব খুব শাস্তি দিতে চাই, কিন্তু আমার এইটুকু মনের জোর নেই তুষার। উপরওয়ালা বোধহয় সবাইকে সব ক্ষমতা দিয়ে পাঠায়নি পৃথিবীতে, তেমনি আমাকে মনের জোর দেয়নি।
কে বলল তোমার মনের জোর নেই? মন বলল। আমি বলেছি কখনো? তুমি তো বলো আমি ব্যতীত অন্য কাউকে বিশ্বাস করো না। তাহলে আজ হঠাৎ মনের কথায় আশ্বস্ত হতে গেলে কেন? তুষারের নিরেট কণ্ঠস্বর। নিজেকে সামলানোর প্রয়াসে এবার দুহাতে মানবের বাহুখানে আঁকড়ে ধরে রমণী। অবচেতন করে অস্ফুট স্বরে বলতে থাকে, নেই তো, একটুও মনের জোর নেই আমার। সুর বদলালো কণ্ঠে, পরিণত হলো ভঙ্গুরতায়। ক্রন্দন গিলে গিলে বলতে লাগলো ফ্লোরা, জানেন ওই বীভৎস রাতের পর কতবার মরতে গিয়েছিলাম আমি। তুষার বিস্মিত হয় বটে, তবে আপাতত নিরুদ্বেগে না সূচক মাথা নাড়ায় সে। ফ্লোরা জানায়, অজস্রবার, আমি অজস্রবার মরতে চেয়েছি তুষার। যখনই মৃত্যুর নিশ্চিত জেনে শেষ পরিণতির দ্বার প্রান্তে পৌঁছেছি, তখনই মনে হয়েছে আপনার কথা। বারবার আপনার এই সুদর্শন মুখটা ভেসে উঠেছে আমার দু চোখের পাতায়। কথা বলতে বলতে তনু আঙুলগুলো আলগোছে ছুঁয়ে যায় যান্ত্রিক মানবের তীক্ষ্ণ চিবুক। তুষার বাধা দেয় না, কেবল শুনে যায়। মনে হয়েছে আমি না থাকলে কে এত যত্ন দিবে আপনার, কে খেয়াল রাখবে সব কিছুর। আপনি যে বড্ড খুঁতখুঁতে, রোদে শুকানো জামা কাপড় ছাড়া একদম পরতে পারেন না। আমি না থাকলে ওই হাঁটু সমান বরফ পেরিয়ে কে শুকাতে দিবে আপনার জামা কাপড়? আমি ছাড়া অন্য কেউ তো এতটা ঠান্ডা সহ্য করতে পারে না এখানে। রমণের সরল মস্তিষ্কে বোকা বোকা প্রশ্নের সমাহার, অথচ এই কথাগুলো মোটেই বোকামি ঠেকল না তুষারের নিকট। বরং এক মুহূর্তের জন্য ভাবনায় পড়ে গেল সে। সত্যিই তো, ফ্লোরা এতটা যত্ন না নিলে কি হতো আমার? ফের রুশকর্ণার তন্দ্রাচ্ছন্ন বাক্যে ধ্যান ভাঙে তুষারের। জানেন তুষার, আমি তবুও মরে যেতাম। এই অপবিত্র শরীরটাকে জীবনের শেষ অধ্যায় পর্যন্ত বয়ে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছেই নেই আমার। কিন্তু ওই যে বললাম, মনের জোর নেই। আপনাকে অত বড় সত্যির মুখোমুখি একা ফেলে রেখে আমি কি করে চলে যাই বলুন তো? সেই সাহস যে আমার নেই। এই সত্যিটা কোনোদিন গুণাক্ষরেও সামনে এলে আপনাকে সেদিনই জানে মেরে দেবে ইরিশ। মৃত্যুকে বাজি রেখে এতটা স্বাভাবিক আচরণ কিভাবে করেন আপনি? ইরিশ একটা ব্লাডি বিস্ট। কোনোদিন সব কিছু জানাজানি হয়ে গেলে সব ধ্বংস করে দেবে ও। আটকানোর সাধ্যও তো তোমার নেই। তুষারের কণ্ঠে অনীহা। ফ্লোরা বলে ওঠে, আছে, আমি আমার জীবন দিয়ে হলেও বাঁচাবো আপনাকে তুষার। এক চিলতে ফিচেল হাসির রেখায় ঠোঁট প্রসারিত হয় তুষারের। নিভু নিভু হ্যাজাকের নরম আলোয় বড্ড ব্যথাতুর দেখালো সেই হাসি। নিজের খড়খড়ে পুরুষেলে হাতখানি রুশকন্যার হাতে আবদ্ধ করল সে। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি ঠিকই বলেছ। উপরওয়ালা সবাইকে সব কিছু দিয়ে পাঠান না। এই যেমন তোমার মতো সরল একটা হৃদয় দেয়নি আমাকে, দিয়েছে ধ্বংসের দাবানলে পুড়ে ছারখার হয়ে যাওয়া এক বিষাক্ত কলুষিত অন্তর। এই সরলতা তোমার আশীর্বাদ ফ্লোরা। আমি চাই না তুমি বদলে যাও। নিজের মাঝের ইনোসেন্সিটুকু সারা জীবন ধরে রাখো, অন্তত আমার জন্য হলেও। আমি না হয় নৃশংস হব, তোমার হয়ে গড়ে তুলব প্রতিরোধ। একাই নিয়ে নিব সব অনর্থের প্রতিশোধ। বেঘরে জর্জরিত ফ্লোরা, নিজের স্বাভাবিক জ্ঞান থেকে বহুদূরে তার অবস্থান। ইন্দ্রিয়ের অনুভূতি ক্ষীণ, তবুও তুষারের শেষ বাক্যখানা শ্রবণেন্দ্রিয় ভেদ করতেই চোখ তুলে চাইল সে। নিজের অবচেতন বিবেক দ্বারা অনুধাবন করতে চেষ্টা করল কথাগুলোকে। এটাই তো সেই তুষার যে কিনা দুনিয়ার সবটুকু ক্রোধ ফ্লোরার পানে নিক্ষিপ্ত করে বলেছিল, মাফিয়া প্যান্ট হাউসে ইনোসেন্সের কোনো স্থান নেই। এখানে থাকতে গেলে নির্দয় হতে হয়, মনুষ্যত্বকে পায়ে মারাতে হয়। নিজেকে বদলাও ফ্লোরা, ভেঙে ফেলো সব সরলতার খোলস। অথচ আজ নিজের দায়ে এই সামান্য জিনিসটুকু আঁকড়ে ধরে রাখতে চাইছে লোকটা। নিজেকে স্থির করার বৃথা চেষ্টা চালাচ্ছে ফ্লোরা, কিছুতেই পারছে না সেটি। সামনে টলছে তার মাথা, অস্পষ্ট দৃষ্টি জুড়ে ভেসে আছে তুষারের ঝাপসা মুখাবয়ব। বরাবরের মতোই ভাবলেশহীন থমথমে তার অভিব্যক্তি। সুদর্শন মুখটার পানে দৃষ্টি স্থির রাখার চেষ্টা চালাতে চালাতে ভেজা গলায় প্রশ্ন ছড়ে মেয়েটা, আমরা কোনো প্রতিশ্রুতিতে আবদ্ধ নই, তাহলে আপনি কেন আমার হয়ে প্রতিশোধ নিতে যাবেন তুষার? তুমি চাইলে আমি তাতেও রাজি। মূর্তিমান তুষার, জ্বরটা বোধহয় হু হু করে বাড়ছে এবার। যার দরুন অকারণে খিলখিলিয়ে হাসে ফ্লোরা, খানিক যেতেই আবার মুখ কালো করে ফেলে অতর্কিতে। ইন্দ্রিয়ের শেষ চেতনাটুকু ধরে রেখে স্বগতোক্তিতে আওড়ায়, সময় বদলে গিয়েছে তুষার, আমি আর আগের মতো নেই। এই যে সুন্দর শরীরটা দেখছেন, বাঁকানো কোমর, ধনুকের মতো তীক্ষ্ণ নারী দেহ, ঢেউ খেলানো দুটো কামুক কবুতরি চূড়ো, সব সব কিছু কলুষিত। পুরো শরীর জুড়ে বিশ্রী স্পর্শের ছড়াছড়ি।
পা থেকে মাথা অবধি পুরোটা অপবিত্র। কোন সাহসে তবে আমি আপনাকে ভালোবাসবো বলুন তো? মেয়েটার কথা শেষ হতেই বিদ্রূপাক্ত হাসল তুষার, যেন ফ্লোরার দুঃখের কাহিনী শুনে বেশ মজাই পেয়েছে সে। তেমন করেই বলল, কার সামনে তুমি নিজেকে অপবিত্র দাবি করছো ফ্লোরা? এই আমার সামনে? একটা দুধর্ষক গ্যাংস্টারের সামনে? তুমি কি আদৌ জানো আমার এই দুটো হাতে কত শত নির্দোষের রক্ত লেগে আছে? হতে পারে তুমি আপাত দৃষ্টিতে কলুষিত, কিন্তু আমার পুরো অস্তিত্বটাই অনিষ্ট অপবিত্র। ওর বুকের কাছে মাথা রেখিয়ে আনমনে ঝিমাচ্ছে ফ্লোরা। মেয়েটা জ্বরের ঘোরে নাস্তানাবুদ। ব্যাপারটা অনুমান করে ফের স্বগতোক্তিতে বাক্য উগরে দিল তুষার। শীতল অথচ গভীর কণ্ঠে বলে উঠল, তোমাকে তাও ভালোবাসার জন্য দাদি রয়েছে, আমার জন্য তো তুমি ছাড়া আর কেউ নেই ফ্লোরা। তুষার মুখ ফুটে তাকে ভালোবাসার আর্জি জানিয়েছে, তার ভালোবাসা পেতে চাইছে। এই অবিশ্বাস্য সত্যিটা আদৌ ফ্লোরার কর্ণগোচর হলো কিনা কে জানে। ওদিকে অজ্ঞাত তুষার কোনোদিন হয়তো জানতেও পারবে না, শুধুমাত্র ফ্লোরা নয়, আরও একজন রয়েছে, যে কিনা পৃথিবীর অন্য এক প্রান্তে বসে দিনরাত ছটফট করে চলেছে তাকে একতরফা ভালোবাসার বিষণ্ণ যাতনায়। তার নাম নিঝুম। ভেতরের সুপ্ত অবিন্যস্ত অনুভূতির বহিঃপ্রকাশ হুট করে এভাবে হয়ে যাবে, সেটা বোধহয় কস্মিনকালেও প্রত্যাশা করেনি তুষার। ও তো কেবল ফ্লোরাকে ধাতস্থ করতে চেয়েছিল একটুখানি, তার ভালোবাসা তো চায়নি। তাহলে হঠাৎ কোথা থেকে উদয় হলো এমন ভাবাবেগ? নিজের বাক্যে নিজেই বাকরুদ্ধ তুষার। প্রকম্পিত তার বক্ষস্থল, অগত্যা কক্ষ জুড়ে বহুক্ষণ নৈশব্দ। ফ্লোরা মূর্ছা গিয়েছে পুরোপুরি, জ্বর তার বিপদ সীমার উপরে। ওর এহেন জ্ঞান হারানো দেখে ভাবনায় লাগাম টানল তুষার। পরিস্থিতির প্রতিকূলতায় দিশেহারা হয়ে উঠল তার শান্ত সাবলীল মস্তিষ্কটাকে। মেয়েটাকে আলগুচ্ছে বিছানায় শুয়ে দাঁত কিরমিরিয়ে বলতে লাগলো, কতবার বারণ করেছি ঠান্ডা না লাগাতে, নিজেকে স্নোফ্লেক্স ভাবা হচ্ছে, কথা নেই বার্তা নেই, যখন তখন গিয়ে বরফে ঝাঁপ দিচ্ছে, এখন নিশ্চয়ই জ্বরে পড়তে শান্তি লাগছে। নিস্তব্ধ বিপরীত প্রান্ত। দুশ্চিন্তা হঠাতে চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়ে তুষার। মনে মনে ভাবতে থাকে কি করা যায় এখন। কান্ট্রিসাইডের প্রত্যন্ত এলাকা এটি, আশেপাশে ডাক্তার তো দূরে থাক, কয়েক কিলোমিটারের মধ্যে বসতিও নেই কোনো, তার উপর মাঝরাত। সময়ের সাথে পাল্লা দিয়ে শুরু হয়েছে তুষারপাত। ওদিকে ওভাবে জ্বরে কাতরাতে থাকলে সকাল হতে হতে হাইপারথার্মিয়া অ্যাটাকে মৃত্যু নিশ্চিত মিটার। এখন একমাত্র ভরসা ইন্টারনেট। সেটাই আপাতত কাজে লাগাতে চেষ্টা করল তুষার। সার্চ করল শরীরের তাপমাত্রা কমার উপায়। আইপ্যাড স্ক্রিনে প্রথমেই যেই পরামর্শটি ভেসে উঠল সেটা হলো বেশি বেশি শরীর মুছিয়ে দেওয়া, যা দেখা মাত্রই চোখ কপালে উঠে গেল তুষারের। সুতীব্র অসন্তোষে নিঃশব্দে বিড়বিড়াল সে, শিট, এটা আমি কিভাবে করব? অসম্ভব। বিরক্ত হয়ে আইপ্যাড বন্ধ করতে নজর পড়ল ফ্লোরার চেতনাহীন আদুরে মুখটার পানে। পুতুলের মতো সাজানো বদনে ফ্যাকাশে বর্ণের ছাপ সুস্পষ্ট। চঞ্চল মেয়েটার এহেন নির্জীবতা দেখতে ভালো লাগছে না মোটেই। মস্তিষ্কের দ্বিধাদ্বন্দ্বে পুরোপুরি স্তম্ভিত তুষার। সিদ্ধান্ত নিল ও এই কাজটা করবে। অগত্যা উপায়ন্তর না পেয়ে কমিয়ে দিল হ্যাজাকের রোশনাই। অতঃপর কাপড় ভিজিয়ে এনে তৎপর হলো মুছিয়ে দেওয়ার কাজে। তমসাচ্ছন্ন পরিবেশ। রমণের শীর্ণকায় তনুখানি মানবের হাতের মুঠোয়। শরীরের সর্বস্তরে তার সংকুচিত বিচরণ। মাঝ ত্রিশেক তাগড়া যুবক তুষার। তুলতুলে কোমল শরীরের সংস্পর্শে একটু কি অনুভূতির প্রবণ হয়নি তার সত্তা? হয়েছিল বোধহয়, কিন্তু সে পাত্তা দেয়নি। বরং কুলসতায় নিমজ্জিত শরীরটাকে ফিরিয়ে দিয়েছে তার স্বকীয়তা। প্রতিটি পদে পদে বুঝিয়েছে সব স্পর্শ লালসার নয়, কিছু কিছু স্পর্শ দায়িত্বেরও হয়। রয়্যাল ক্যারাভিয়ান বাংলাদেশ। মাফিয়া বসের বিলাসবহুল সুবিশাল কামরায় নান্দনিক এক ফুল লেন্থ মিররের ব্যবস্থা করা হয়েছে। তাতে ভেসে উঠেছে এক অপসরীসম নীলাম্বরীর প্রতিবিম্ব। গাঢ় স্মোকি আয়ের মাঝে দীপ্তিমান তার নীলাভ মণিযুগল, যার দরুন আগের চেয়েও বেশি জলজলে আকর্ষণীয় দেখাচ্ছে চোখ দুটো। সুশ্রী মুখাবয়ব জুড়ে হালকা ব্লাশের টাচ আপ। ফিনফিনে কোমল ওষ্ঠাজোড়া শোভিত হয়েছে নোটশেড লিপস্টিকের গাঢ় প্রলেপের আস্তরে। খালি গলা, দুটো চকচকে ক্রিস্টাল পাথরের দুল পড়ে আছে শুধু কানে। চুলে করা হয়েছে সাইড সোয়েপ্ট কার্লসের মানানসই হেয়ারস্টাইল। পরনে তার কালো রঙা স্যাটিনের অফ শোল্ডার ইভিনিং গাউন। পুরোটা জমিন জুড়ে আছে ব্ল্যাক সিকোয়েন্সের অসাধারণ কারুকাজ।
কাপড়ের নমনীয়তা ভীষণ, এক লহমায় গায়ে মিশে যেতে চাইছে যেন। রমণীর নির্মেদ কোমরের বাঁক ছাড়িয়ে একপাশ তার নেমে এসেছে পায়ের পাতায়, ঠিক তার অন্য পাশে হাঁটু ছাড়িয়ে অনেকটা উপর পর্যন্ত থাই হাই স্লিট, যার দরুন পুরোপুরি অনাবৃত হয়ে আছে উড়ো থেকে শুরু করে পায়ের একাংশ। রাজহংসীর ন্যায় গমরঙ্গা ফর্সা ত্বক, মোম নরম কোমল পা জুড়ে আলো পিছলানো দুটি, সঙ্গে যুক্ত হয়েছে 4 ইঞ্চি সম ব্ল্যাক স্টিলেটো। যদিও এই জুতো পরে আদৌ হাঁটতে পারবে কিনা সন্দিহান ঈশানী। নিষ্প্রভ দৃষ্টে আয়নার প্রতিবিম্বের সঙ্গে নিজের সত্তাটাকে মিলাচ্ছিল ঈশানী। এটা কি আসলেই ও, যাকে সারা জীবন ঘরকোনো, নির্জীব, ক্লোট, অপয়া ইত্যাদি উপাধি দেওয়া হতো? কই, চেনা তো যাচ্ছে না। স্পষ্ট দেখা যাচ্ছে মাত্রাতিরিক্ত সুন্দরী একটা আত্মবিশ্বাসী মেয়ে সেজেগুজে একেবারে অপসরী হয়ে দাঁড়িয়ে রয়েছে আয়নার সামনে। কতটা সুনিপুণ তার সর্বাঙ্গ, কতটা আকর্ষণীয় তার নারীদেহের প্রতিটি ভাঁজ, যে কেউ দেখলে ব্যাকুল চিত্তে তাকিয়ে থাকতে বাধ্য। এদিক ওদিক চোখ ঘুরিয়ে নিজের আপাদমস্তক পরখ করতে থাকে ঈশানী। তন্মধ্যে দৃষ্টি স্থাপিত হয় ওর পেছনে দাঁড়িয়ে থাকা পুরুষালী অবয়বটির উপর। লম্বা চৌড়া পেশিবহুল যান্ত্রিক শরীরটা দাঁড়িয়ে আছে স্থির। শূন্য ধূসর বাদামি নেত্রদ্বয় তার ঈশানীতে নিবদ্ধ। দৃষ্টির প্রখরতা যেন আয়না ভেদিয়ে সোজা গিয়ে বিদ্ধ হয় রমণীর নাজুক অন্তর। মহাবিষ্ট নয়ন দুটি জাগ্রত করে ভোতা অনুভূতির। হৃদয় তোলপাড় করা অস্থিরতায় মুখ কাঁচোমাচো হয়ে যায় মেয়েটার। আয়না ভেদ করে সে তাকায় মরীচিকার পানে। ব্ল্যাক সিল্ক শার্টের সঙ্গে হুগো বসের স্টাইলিশ স্যুটটাতে অবর্ণনীয় সুদর্শন লাগছে তাকে। ব্যাকব্রাশকৃত আন্ডারকাট পলিশড চুলগুলো থেকে একগুচ্ছ এসে নির্লিপ্তে জড়ো হয়েছে চওড়া কপাল জুড়ে। একপাশে তার পিয়ার্সড করা আইব্রো বারবেল। অধর তলার কুচকুচে কালো তিলকটাও আজ জ্বলজ্বল করছে আপন সত্তায়। যেন নির্দয় মানুষটার সৌন্দর্যে এতটা মুগ্ধতা ছড়ানোর জন্যই তার এহেন সুনির্দিষ্ট অবস্থান। লাজে আড়ষ্ট রমণী, অথচ তার নির্লজ্জ চোখ দুটো ঘুরে ফিরে স্থির সেই ছোট্ট তিলকের উপর, যেন অদৃশ্য এক চম্বকীয় আকর্ষণ তাতে। লুকিয়ে দেখার কিছু নেই, আমি এখানেই। সুপরিচিত রাশভারী কণ্ঠস্বর ভেসে এলো পেছন থেকে। তৎক্ষণাৎ ধরা পড়ে যাওয়ার মতন চোখ খিচে বন্ধ করে নিল ঈশানী। কয়েক দফা শুষ্ক ঢোক গিলে ধীরে ধীরে ঘুরল পেছনে। এরই সর থেকে বেশ লম্বা, তাই মাথাটা খানিক উঁচিয়ে শোধালো, কেমন লাগছে আমাকে? নির্বিকার এরই শিওভান, প্রশংসা করতে জানে না মাফিয়া বসটা। তার দু চোখ তৃষ্ণার জোড়ায়, কক্ষ জুড়ে নৈশব্দ বিরাজমান। কেবল ভারী শ্বাস প্রশ্বাসের মৃদু আওয়াজটুকু জানান দিচ্ছে কিছু নিষিদ্ধ অনুভূতির। নীরবতা ভেঙে ঈশানী ফের কিছু বলতে যাবে, তার আগেই আচানক ওর ওষ্ঠদ্বয়ের উপর হামলে পড়ে একজোড়া শুষ্ক পুরুষালী ওষ্ঠপুটে অতর্কিত আক্রমণ। গতি হারায় হৃৎস্পন্দন। নিয়ন্ত্রণহীন বন্য বেসামাল গভীর স্পর্শে অচিরেই শ্বাসরোধ হয়ে আসে মেয়েটার। স্পর্শের গভীরতা প্রগাঢ় হয়ে ওঠে ধীরে ধীরে। কোমল ঠোঁটের নমনীয়তা ছাড়িয়ে মুখ গহ্বর জুড়ে ঘটে পুরুষালী অধরের উন্মাদিত বিচরণ। যেন স্নিগ্ধ সাগরের মাঝে মরীচিকা খুঁজে ফেরে তার আপন অস্তিত্বকে। ঘটনার আকস্মিকতায় পুরোপুরি স্তম্ভিত ঈশানী। বরফখণ্ডের ন্যায় জমে আছে তার নাজুক অন্তর, যার দরুন লোপ পেয়েছে বাক শক্তি। কিসমি ব্যাক লাভ। উন্মাদনায় মত্ত পুরুষালী কণ্ঠস্বরটা কর্ণগহ্বর অবধি ধ্বনিত হতেই ধরফরিয়ে ওঠে ঈশানী। অস্থির হাতে ঠেলে ঠুলে নিজের থেকে সরায় লোকটাকে। ভীষণ বিরক্ত হয়ে বলে ওঠে, এটা কি করলে? তিনজন মেকআপ আর্টিস্ট মিলে সেই সকাল থেকে এত কষ্ট করে সাজালো আমাকে, আর তুমি 2 মিনিটে সব নষ্ট করে দিলে। ঠোঁটের চারপাশে অবিন্যস্ত লিপস্টিকের প্রলেপ, এরিসের ঠোঁটেও লেপটে আছে খানি। সে বৃদ্ধাঙ্গুলির ডগা দিয়ে মুখ মুছতে মুছতে বলল, তোমাকে এত সুন্দর করে সাজানো হয়েছে কারণ আমি নষ্ট করব তাই। কি? বিহলিত নয়নজোড়া কুঁচকে গেল মেয়েটার। ফের একই উদ্যমে ধ্বনিত হলো, তোমার সাজগুজের উদ্দেশ্য একটাই, আমার হাতে সেগুলো নষ্ট হওয়া। এর বাইরে কোনো তৃতীয় উদ্দেশ্যে সাজা প্রযোজ্য নয় তোমার। এটা কোনো ভদ্রলোকের কাজ নয়। আমি যে ভদ্রলোক কে বললো তোমায়? জানোয়ার। বিরক্তিকর শব্দটা উচ্চারণ করে হাফ ছাড়ে ঈশানী। মুখ কালো করে ঠোঁট ফুলিয়ে বলে, মেকআপ আর্টিস্টগুলো কত কষ্ট করেছে সকাল থেকে। ওদের কাজই এটা, কষ্ট করে আমার জন্য তোমাকে রেডি করানো।
শেষ বাক্যটুকু উগড়ে দিয়ে একলহমায় মেয়েটাকে কোলে তুলে নিল ইরিশ। সব সময়ের মতো আজ আর কাঁধে তুলে টানাহেঁচড়া করেনি সে। খানিক দয়া দেখিয়ে সন্তর্পণে আগলে নিয়েছে বুক পাঁজরে। অতঃপর কোনরূপ বাক্য খরচ না করেই শান্ত ধীরস্থির কদমে ঈশানী সমেত বেরিয়ে গেল কক্ষ থেকে। ক্রুজ শিপে এলিভেটরের ব্যবস্থা রয়েছে, তবুও সিঁড়ি ভেঙে ঈশানীকে নিয়ে টপ ডেকে এসেছে এরিশ। খোলা আকাশের অস্তিত্ব অনুভূত হতেই মেয়েটাকে কোল থেকে নামায় মাফিয়া বস। নিচে নামতেই বিস্ময়ে ফেটে পড়ে ঈশানী। বিহ্বলতায় আপনা আপনি ফাঁক হয়ে যায় তার অধর যুগল। দুহাত গিয়ে পৌঁছায় মুখের উপর। বিস্ফারিত নয়ন মেলে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে ঘুরে অবলোকন করতে থাকে সে চারিদিক। পুরো জায়গাটাকে সানডেক নয়, বরং মনে হচ্ছে কোনো চেরি ব্লসমের স্নিগ্ধ বাগান। ল্যাভেন্ডার রঙের ফুল ভর্তি গাছ আর পাপড়ি দিয়ে ভর্তি জায়গাটা। পায়ের নিচে মখমলের মতো বিছিয়ে রয়েছে অজস্র চেরি ফুল। এ যেন মহাবিশ্বের ঊর্ধ্বে কোনো রঙিন ফুলের দুনিয়া। মৃদু সুভাষে আত্মা প্রসিদ্ধ হয়। ক্লান্ত দুচোখ জুড়িয়ে আসে ঈশানীর। অতৃপ্ত দৃষ্টে চারিপাশে চোখ ঘুরাতে ঘুরাতে অবিশ্বাস্য স্বরে বলে ওঠে মেয়েটা, এটা কিভাবে সম্ভব? কিঞ্চিত ঠোঁট বাঁকায় মাফিয়া বস। স্বগতোক্তিতে বিড়বিড়ায়, মানি ইজ পাওয়ার বেব। বিস্ময় কাটিয়ে উঠতে সময় লাগে মেয়েটার। নিজেকে খানিক ধাতস্থ করে কিছু বলতে গিয়ে টের পায় খুশিতে গলা ধরে এসেছে ওর। তরল শূন্য কণ্ঠতালু। ফলস্বরূপ কয়েক দফা শুষ্ক ঢোক গিলে নিজেকে স্থির করে রমণী। অতঃপর দৃষ্টিপাত করে মাফিয়া বসের পানে। অনুভূতির ছিটে ফোটাও নেই তার দু চোখে। অথচ ওই ধূসর বাদামি গহ্বরের মাঝে হাজারো অব্যক্ত অনুভূতির ঠিকানা খুঁজে ফেরে ঈশানী। আবেগের তুফানে ভঙ্গুর হয়ে এসেছে গলার সুর। টলমলে তার অক্ষিদয়, দৃষ্টি অবিচল রেখেই নাক টেনে শুধায়, চেরি ব্লসমের কথা তুমি কি করে জানলে? আমি সব জানি, কিন্তু বাংলাদেশে, তাও আবার ক্রুজ শিপের উপর, এটা তো অসম্ভব এরিশ। প্যান্টের পকেটে দুহাত আবদ্ধ করে দুজনের মধ্যবর্তী দূরত্ব কমিয়ে আনলো ইরিশ। চারিদিকে চোখ বুলিয়ে জিজ্ঞাসা করল, তোমার পছন্দ হয়েছে? খুব। আজ রাতটা তোমার, তাই সব কিছু তোমার পছন্দ মতোই হবে। যা চাও তাই পাবে। এনিথিং ইউ ওয়ান্ট। আরেক দফা বিস্মিত হল ঈশানী। অগত্যা ধ্বনিত হয় বিহলিত কণ্ঠস্বর, আজ রাত আমার কেন? কোনরূপ প্রত্যুত্তর করল না মাফিয়া বস, উল্টো জানালো চেরি ব্লসমের রহস্য। পেটাল, পাপড়ি। পেটালগুলো প্রিজার্ভ করে আনানো হয়েছে জাপান থেকে, আর বাদবাকি যা দেখছো এগুলো আর্টিফিশিয়াল। ঈশানী আর কথা বাড়ালো না, চুপচাপ এগিয়ে গিয়ে বসলো পুল ডেকের উপর। ফেরি লাইটের মৃদু রোশনাইয়ের সাথে রাতের আধার মিশে তির্যক আলোছায়া খেলা করছে পুলের স্বচ্ছ নদী জলের উপর। আপাতত মনোযোগ তার সেদিকে স্থির। আকাশটা মেঘাচ্ছন্ন, চারিদিক কোমল। শেষ রাতে কালবৈশাখী হলেও হতে পারে। কয়েক মুহূর্ত বাদেই নিজের সংস্পর্শে এরিশের উপস্থিতি টের পায় ঈশানী। ওর পাশ ঘেঁষে বসেছে একদম। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই প্রশ্ন ছুড়ে ইরিশ, আজ থেকে বছর খানেক আগে যখন তুমি চিটাগংয়ে থাকতে, সে সময় কোনো এক বৃষ্টির রাতে অজ্ঞাত এক ফোন কলে ঘুম ভেঙে গিয়েছিল তোমার। মুহূর্তে হতচকিত হয়ে উঠল ঈশানী। তৎক্ষণাৎ ছড়ে কৌতূহলী প্রশ্ন, তুমি কি করে জানলে? কারণ ফোনের অপর প্রান্তের মানুষটা আমিই ছিলাম। মাফিয়া বসের নিরাট কণ্ঠস্বর। নিঃশব্দে শ্বাস ফেলে ঈশানী জিজ্ঞেস করে, কেন কল করেছিলে? তোমাকে ম্যানিপুলেট করার জন্য। আমি ভেবেছিলাম কিছুটা এফোর্ট দিলেই তুমি আমার ফাঁদে পা দিবে, কিন্তু যখন কল করলাম তখন বুঝতে পারলাম তুমি অলরেডি আমার জন্য দেওয়ানা হয়ে আছো, আর তুমি সেই সুযোগটাই কাজে লাগালে, তাই তো? নিমেষেই অসহনীয় নৈশব্দে ছেয়ে গেল চারিপাশ। এরিশ ভাবতে চায় না ওই দিনগুলোর কথা, জাগ্রত করতে চায় না সেসব স্মৃতিগুলোকে। পেন্টহাউসের বীভৎস অতীত, যা ওরা দুজনেই পেছনে ফেলে এসেছে। যখন কিনা ও নিজের সাকুরাকে জানোয়ারের মতো আঘাত করেছে, মানসিক, শারীরিক, এমনকি আত্মিক। এখন সেসব ভাবলে প্রতি মুহূর্তে অনুশোচনার আনলে দগ্ধ হয়ে ওঠে পাষাণ হৃদয়। ভবঘুরে ঈশানী ফের শোধায়, আচ্ছা, সেই রাতে আমি কি বলেছিলাম তোমায়? বিস্তৃত আকাশের পানে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ে ইরিশ। আকাশটা ঘুটঘুটে কালো, ঠিক ওর জীবনের মতোই। প্রত্যুত্তর করে, বলেছিলে ভুলতে পারছো না কিছুতেই তুমি। তুমি আমাকে আবার দেখতে চাও। আর তুমি কি উত্তর দিয়েছিলে? আই এম নট দ্য প্রিন্স অফ ইউর ফেরি টেল, আই এম দ্য মনস্টার অফ ইউর নাইটমেয়ার। এইটাই।
অভিমানে বুক ভার হয়ে আসে ঈশানীর। চোখের কোটর ছাপিয়ে নিপতিত হয় এক ফোঁটা তপ্ত নোনা জল। হৃদয় জুড়ে উথলে ওঠে পুরনো ব্যথারা, বেরিয়ে আসে ক্রন্দিত কণ্ঠস্বর। তুমি আমাকে একটা প্রস্টিটিউট বানাতে চেয়েছিলে এরিস। সেদিন যদি সত্যি সত্যি এই বিশ্রী হাতগুলো আমাকে ছুঁয়ে ফেলতো। থামো! বাক্য সম্পন্ন হওয়ার আগেই ওকে জোরপূর্বক থামিয়ে দিল এরিস। প্লিজ! মাফিয়া বসের কণ্ঠে আকুতি, শ্বাস প্রশ্বাস ঘন হয়ে এসেছে তার। দাঁতে দাঁত পিষে বলল, তোমার কথাগুলো বিষাক্ত তীরের মতো বিদ্ধ করছে আমার হৃদয়টাকে। ভেতরে যে রক্তক্ষরণ হচ্ছে টের পাচ্ছ না? আমি তোমাকে ঘৃণা করতে পারিনি ঋষিভান। এত কিছুর পরেও মনটা বেইমানি করেছে আমার সঙ্গে। সে তোমাকে চায়। একটা অনুভূতিহীন নির্দয় লোকের জন্য সে পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন আজ। ঈশানের কথা শেষ হতেই অকস্মাৎ আকাশে ভেসে ওঠে বিস্ময়কর ড্রোনের কারুকাজ। অতর্কিতে চোখ ঘুরায় রমণী, দেখতে পায় একে একে জড়ো হতে থাকা অসংখ্য ড্রোনের সমাগম। অজ্ঞাত রমণীর সবটুকু মনোযোগ এক নিমেষে কেড়ে নেয় সেগুলো, যার দরুন দুজনের মাঝখানে বিরাজমান অদৃশ্য বিষণ্ণতাটুকু হুট করেই ধামাচাপা পড়ে যায় বিস্ময়ের অন্তরালে। অস্থির চিত্তে এরিসের ষষ্ঠ পুরুষালী বাহুখানি আঁকড়ে ধরে ঈশানী। অবিশ্বাস্য কণ্ঠে শোধায়, এটা কি হচ্ছে এরিস? উত্তর দেওয়ার প্রয়োজন হলো না এরিসের। তার আগেই অমানিসার আকাশ জুড়ে ভেসে উঠল জলজলে কিছু ইংরেজি অক্ষর। হ্যাপি বার্থডে সাকুরা। ঠিক তার নিচে ঈশানীর আপাতমস্তক প্রতিবিম্ব, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে চুড়িদার পরিহিত নৃত্যরত ঈশানীকে। এটা তো আমি, এরিস, এটা আমি। অক্ষিপুট পুজে সায় জানালো ইরিস, এটা তুমি। কিন্তু তুমি কি করে জানলে আজ আমার? কথা বলতে বলতে গ্রীবা ঘোরাতেই থমকে গেল ঈশানী। ওর চোখের সামনে একটা বড়সড় চাবির রিং বাড়িয়ে রেখেছে ইরিস। সব কিছু স্বপ্নের মতো লাগছে। হারিয়ে ফেলার অদম্য ভয় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে ওকে। ঈশানী আর অবাক হতে চায় না, একটুও না। তাই মুখাবয়ব সাবলীল রেখে কিঞ্চিত ভীত সন্ত্রস্ত হয়ে শোধালো, এটা কি ইরিস? তোমার স্বপ্ন, কর্নিয়া ক্যাফে। মাত্রা ছাড়ালো অবিশ্বাসের, কিন্তু এবার খুশি হতে চেয়েও পারল না মেয়েটা। বেসামাল হয়ে ভেঙে পড়ল অসহনীয় কান্নায়। মস্তিষ্ক পুরোপুরি ফাঁকা, দু চোখে তার আবেগের প্লাবন। কি করা উচিত, কি বলা উচিত, সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। বাস্তবতার বিষাদ ছাড়িয়ে এ কোন দুনিয়ায় পা রাখল ঈশানী? সব কিছু কেমন অকল্পনীয়। এত আদর, এত সুখ সৈপিত ওর কপালে। ওদিকে ঈশানীর এহেন ব্যথাতুর কান্না দেখে মুহূর্তেই মাথায় রক্ত চড়ে গেল ইরিসের। দু চোখে জড়ো হলো অতর্কিত অগ্নিস্ফুলিঙ্গ। চোয়াল শক্ত করিয়ে গেল। অনিয়ন্ত্রিত ক্ষুদ্রতায় আচানক মেয়েটাকে হ্যাচকা টানে ফেলে দিল ডেকির উপর। পরপরই শরীরের সমস্ত ভর ওর উপর ছেড়ে দিয়ে বলিষ্ঠ হাতে আবদ্ধ করল সরু কবজি দুটো। দাঁতে দাঁত পিষে ছুড়ল ধারালো কণ্ঠস্বর, কাঁদছিস কেন তুই? বল, কাঁদছিস কেন? এত কিছু করেছি আমি তোর কান্না দেখার জন্য? হোয়াই আর ইউ ক্রাইং লাইক দিস? ফাক! অন্তরের তাড়নায় মেয়েটাকে সামনে ঝাঁকিয়ে যাচ্ছে ইরিস। ক্রন্দনরত ঈশানী মুখ খুলল এবার। এরিসকে থামানোর প্রয়াসে বলল, আমার ভয় করছে অরণ্য, খুব ভয় করছে। আজকের রাত, এই অকল্পনীয় মুহূর্তগুলো সব কিছু যদি মিথ্যে হয়ে যায়, তুমি যদি আবারও আমাকে ঠকাও, সবটাই যদি তোমার নতুন কোনো নৃশংসতার কৌশল হয়, তাহলে আমি মরে যাব অরণ্য, বিশ্বাস করো, সত্যিই মরে যাব। বাস্তবতার এমন এক টানাপোড়েনের মাঝে দাঁড়িয়ে রয়েছি, আমার আর ফিরে যাবার কোনো পথ খোলা নেই। নিরুত্তর মাফিয়া বস। ঈশানীর এত গভীর আকতি শুনেও কোনোরূপ পরিবর্তন লক্ষণীয় হলো না তার নির্জীব অভিব্যক্তি জোরে। মেয়েটা ফুপাচ্ছে অহর্নিশ। ওর হাঁপড়ের মতো বুকের ক্রমাগত ওঠানামায় নাজেহাল ইরিস। তার ইস্পাত কঠিন বক্ষ মাঝে পিষে রয়েছে রমণীর পেলব নারী দেহখানি। সে নির্লিপ্তে বুক পকেট হাতড়ে বের করল কিছু একটা, অতঃপর কোনো রূপ পূর্বাভাস ব্যতীত ঢুকিয়ে দিল ঈশানীর অনামিকা আঙুলের ভাঁজে। কান্নাকাটির ভাটে পড়ল এবার। ঈশানী হাত উঁচিয়ে এদিক ওদিক ঘোরাতে লাগলো আঙুলটা। স্বাভাবিক আংটির তুলনায় বেশ বড়সড় একটা ক্রিস্টাল, যেন অদ্ভুত কোনো রহস্য ধারণ করে আছে পাথরটি। হুট করে মনে হচ্ছে এর চাকচিক্যে চোখ ঝলসে যাওয়ার উপক্রম। আবার হুট করেই কেমন ম্লান হয়ে আসছে দুটি, যেন ঝলমলে রোদের মাঝে এক ফালি বিষাদের মেঘ। রমণীর ভাবনার মাঝে আরেক দফা অদ্ভুত কর্মকাণ্ড ঘটিয়ে ফেলল ইরিস।
একটা শর্ট নাইফ নিয়ে অকস্মাৎ আড়াআড়ি টান মারল নিজের হাতের তালু বরাবর। মুহূর্তে ফিনকি দিয়ে উপচে উঠল রক্তস্রোত। ঈশানের চোখ মুখ এমনকি বুকের উপরও ছিটকে পড়ল রঞ্জিত তরল। শঙ্কায় ধরফরিয়ে উঠল মিতা। ব্যস্ত হাতে ওর তালুটা চেপে ধরে চেঁচিয়ে উঠল ক্ষুব্ধতায়। আশ্চর্য, মাথা ঠিক আছে আপনার? এটা কি করলেন? ওয়েট এ সেকেন্ড। কথাটা বলে ঈশানীর অনামিকা আঙুলের উপর নিজের রক্তাক্ত হাতটা তুলে ধরল ইরিশ। এক হাত থেকে অন্য হাতে রক্ত গড়ালো চুইয়ে চুইয়ে। মুহূর্তে রক্তের সংস্পর্শে ম্যাজিকের মতো বদলে গেল পাথরের রং। ধারণ করল টকটকে রক্তিম বর্ণ। ঘটনার প্রেক্ষিতে চোখ কপালে উঠে গেল ঈশানীর। অবিশ্বাস্য সুরে আওড়ালো, কি ছিল এটা? ব্লাড ডায়মন্ড। এবার নিশ্চয়ই বিশ্বাস হলো আমায়? বাকরুদ্ধ ঈশানী। বিস্মিত নয়নে নিজের আঙুলটাকে পরখ করতে করতে অতি কসরত করে বলল, এটাকে পাওয়ার জন্য তুমি উন্মাদ হয়ে গিয়েছিলে ইরিশ, তাহলে আমাকে কেন দিচ্ছ? এটা মূল্যবান, তবে তোমার চেয়ে বেশি নয়। রমণীর শরীরে আরও খানিকটা ভর ছেড়ে দৃষ্টির মিলন ঘটালো মাফিয়া বস। ঈশানী বলল, তাই বলে আমার হাতে? পাইথন লিডার রিস্কার একমাত্র দুর্বলতা তুমি, তাহলে নিজেকে তুচ্ছ ভাবছ কোন সাহসে? অথচ তুমি কখনো ভালোবাসি বলনি। সবার মুখে সব কিছু শোভা পায় না, এতে ক্ষীণ হয়। চোখ ছোট ছোট করে ফেলল ঈশানী, বলল, তুমি কলঙ্কে ভয় পাচ্ছ? এরিস কখনো ভয় পায় না প্রেম আমার। আমি শুধু তোমার পবিত্র সত্তাটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছি। তুমি আমার সবচেয়ে বড় কলঙ্ক ইরিশ। সেটুকু দূর করতে গেলে নিঃশেষ হতে হবে আমায়। এক মুহূর্ত থমকালো ঈশানী। ধূসর বাদামি চোখ দুটোতে এক আকাশ সমতৃষ্ণা। রমণের নীলাভ মণিযুগল তাতে হারিয়ে যেতে বাধ্য। নিজেকে সামলালো মিতা, কণ্ঠে অভিমান টেনে বলল, তার মানে ভালোবাসো না? হুম, আমি অবসেসড। তোমার কাছে অবসেশনের ব্যাখ্যা কি ইরিশ ইউভান? শুধু তুমি। এতক্ষণে হার মেনে নিল ঈশানী। দৃষ্টিতে তার প্রবল মায়া। রক্তাক্ত হাত দুটো বাড়িয়ে আলতো স্পর্শে আবদ্ধ করল মাফিয়া বসের খড়খড়ে পুরুষালী কপল দুটো। শান্ত নিবিড় অথচ মোহনীয় কণ্ঠে জানতে চাইল, আর যদি কখনো মরে যাই? এক সেকেন্ড দেরি করল না মাফিয়া বস। তৎক্ষণাৎ ধ্বনিত হলো তার হাসকিশোর, নো অফেন্স, আমিও মরে যাব। রাগী ভুট্টা কি বলে এইসব? ঈশানী হাসল নীরবে, ঠোঁট টিপে শুধালো, হিয়ালি করছো? মেয়েটার নীল চোখের মাঝে আপন অস্তিত্বের সন্ধানে মরিয়া ইরিশ ইউভান। কাতর অথচ দৃঢ় স্বরে প্রত্যুত্তর করল, ইরিশ হিয়ালি করে না প্রেম আমার। অতঃপর নৈশব্দে কেটে গেল অনেকগুলো প্রহর। আধারের কুলুষে ঢাকা ভবিতব্যের গোলকধাঁধাকে প্রশ্রয় না দিয়ে দুনিয়ার সমগ্র নিয়মনীতি ভেঙে শুধুমাত্র অন্তরের প্রবণতায় দুই প্রান্তের দুটো আত্মা মিলেমিশে একাকার হলো একই মোহনায়। কেবল সময়ের গতিধারায় হৃদয়ের অতল ছাড়িয়ে বড্ড গহীনে উকি দিয়েছিল সুরের পঙ্গুক্তি, চেহারে সে চেহারা ছুপাও, সিনে কি ধড়কন শোনাও। সকালে ঘুম ভেঙে নিজেকে ইরিশের মাস্টার বেডরুমে আবিষ্কার করল ঈশানী। পরনে তার হাঁটুসম কালো সিল্ক শার্ট, যেটা কাল রাতে ইরিশের পরনে ছিল। শার্ট অদল বদল হওয়ার বেসামাল বেঘুরে মুহূর্তগুলো মন স্পটে ভেসে উঠতে উষ্ণতায় রক্তাপ হয়ে উঠল রমণীর পেলক মুখশ্রী। মাফিয়া বসের প্রতিটি বর্ণ স্পর্শ সর্বাঙ্গ ছাপিয়ে শিহরণ তুলেছিল স্নায়ুতন্ত্রে। ফর্সা ত্বক জুড়ে অসংখ্য আদরে যাতনার ছাপ, যেন সিলমোহর বসিয়েছে কেউ। সহসা ঠোঁটে কামড়ে লাজুকে হাসে ঈশানী। শিহরিত ভাবনাগুলো পাছে হাঁটিয়ে সম্মুখে চোখ তুলতেই বড়সড় ঝটকা খায় মেয়েটা। ওর মুখ বরাবর ডিভানের উপর গা ছড়িয়ে বসে আছে মাফিয়া বস, হাতে মুঠোফোন, অনাবৃত শরীর, নির্ঘুম পরিশ্রান্ত চোখ দুটো। পরনে ঢিলেঢালা ট্রাউজারটা নেমে আছে নাভির অগ্রভাগে। নিজের এলোমেলো চুলগুলোতে আঙুল বুলিয়ে প্রশ্ন ছুড়ল সে, ঘুম কেমন হলো? আড়ষ্টতায় জমে গেল ঈশানী। মুখ কাচুমাচু করে বলল, সেটা তো তুমিই ভালো করে বলতে পারবে, আমি একটু ঘুমাতে পারিনি। এরিসের কথার পাছে কপাল গোছালো মেয়েটা, শুধালো, কেন ঘুমাতে পারোনি? ঠোঁট উল্টালো মাফিয়া বস, বলল, জানি না, তুমি ঘুমিয়ে গেলে আমি দেখতে লাগলাম, তারপর আর ঘুমাতে ইচ্ছে করলো না। এরিসের কথার ভাবার্থ উপলব্ধি করতে পেরে মৃদু হাসির রেখা প্রস্ফুটিত হলো রমণীর ঠোঁটের ডগায়। ফের ভেসে আসে রাশভারী কণ্ঠস্বর, কাম অন, সিন অন মাই ল্যাপ। নিজের উরুর দিকে ইশারা করে ডাকলো ওকে মাফিয়া বস। ঈশানী গেল না, উল্টো প্রশ্ন করলো ইরিশকে,
আচ্ছা, তোমার জন্মদিন কবে? এক নিমেষে চেহারার রং পাল্টে গেল ইরিশের। সাবলীল অভিব্যক্তিটুকু উবে গিয়ে জড়ো হলো কঠোরতা। ধ্বনিত হলো রুষ্ট আওয়াজ। আমার কোনো জন্মদিন নেই। জন্মদিন ছাড়া মানুষ হয় নাকি? আশ্চর্য! এরিশকে অপ্রস্তুত দেখালো। তাড়াহুড়ো ডিভান হাতড়ে টি শার্ট চড়ালো শরীরে। চুলগুলো ব্র্যাক ব্রাশ করতে করতে বলল, আমার অতীত ঘাটতে যেও না, রহস্যে ডুবে যাবে। কথা শেষ করে বেরিয়ে যেতে উদ্যত হয় সে। পেছন থেকে ঈশানী বলে, তুমি বলবে কি না? বিনা প্রত্যুত্তরে কক্ষ ত্যাগ করে ইরিশ। ভেসে আসে মৃদু গম্ভীর আওয়াজ, কোনো এক অভিশপ্ত রাতে। এইটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমায় গল্পের পর্ব ৪৫। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।